কল্পনার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আজ থেকে শুরু হবে নির্বাচনী উৎসব, যা চলবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে এখন বিরাজ করছে টানটান উত্তেজনা, উৎসবের আমেজ। এদিকে সকালে সিনেট ভবনে ডাকসু ভিপি প্রার্থী, জিএস, এজিএস প্রার্থীদের সাথে রিটার্নিং কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে। আর নির্বাচনের প্রচারের জন্য প্রার্থীদের মানতে হবে কড়া আচরণবিধি। এদিকে ডাকসু নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে থেকে সকল প্রতিযোগী প্রার্থী, আমি আবার স্ট্রেস করছি, তারা প্রত্যেকে তাদের স্বপরিচয়, স্ব-সংগঠনের পরিচয় প্রত্যেকটি হলে যে নির্বিঘ্নে তাদের প্রচার কার্য চালাতে পারবেন নির্বাচনী বাকি আচরণ বিধি মেনে। কোন অনলাইন মাধ্যমে যেটা কোন হেড স্পিচ, কোন রকম উস্কানি, কোন রকম অসম্মানজনক আচরণও আমরা বরদাস্ত করব না। ডক্টরিয়াল বডি এবং বিএনসিসি এর সমন্বয়ে প্রথম নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করবেন। এর সাথে দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকবেন। আর তৃতীয় স্তরে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আর্মির উপস্থিতি। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মি কর্ডন করে রাখবে। শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মিফতা গালিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে আজ, যেহেতু ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন সাধারণ শিক্ষার্থীরা, জানাবেন আমাদের। ধন্যবাদ সাহিলি। আমরা এই মুহূর্তে আছি ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে। আপনি জানেন যে আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে অনেক ধরনের সকল দলের প্রার্থীরা এখানে কথা বলছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের প্রার্থীরা তারা এখানে এসেছেন, তারা কথা বলছেন শিক্ষার্থীদের সাথে। এর আগে ছাত্র শিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী তারা এসেছিল এখানে তারা কথা বলেছে, বিভিন্ন শিক্ষার্থীদের কথা শুনছেন। এছাড়া আমরা ছাত্রদলের প্রার্থীকে দেখেছি আবিদুল ইসলাম খান, তারা 3:30টায় আবার তারা আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণা শুরু হয়েছে। ছাত্র সংসদে আজকে মূলত আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণা করতে পারবেন বলে প্রচারণা করতে পারবেন বলে অথরিটি জানিয়েছে। আমরা এই মুহূর্তে এখানে আমরা একজন নারী প্রার্থী, যারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ থেকে একজন নারী প্রার্থী তিনি করছেন, তার সাথে আমরা একটু কথা বলবো, তার থেকে শুনবো আসলে দর্শকদের মাধ্যমে আমরা তার থেকে শুনবো যে আসলে তারা কি চাচ্ছেন এবং কিভাবে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি উম্মে সালমা। আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। ভাই আমার থেকে জিজ্ঞেস করেছেন যে আমাদের নারীদের পরিবেশটা কেমন। আসলে আমাদের নারীদের পরিবেশটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা প্রায় 50% নারী হলেও আমাদের সেই সুযোগটা সবসময় নারীরা পায় না। যেমন কি আমাদের আবাসন সংকট, যেটা খেয়াল করি যে আমাদের হল শুধু 5টা, যে জায়গায় হচ্ছে এই পুরুষ শিক্ষার্থীর জন্য 13টা প্লাস হলের ব্যবস্থা আছে। সেই জায়গা থেকে যদি আমি নির্বাচিত হই, আমি চেষ্টা করব যে আমাদের নারীর আবাসন সংকট সেটা কমানোর জন্য, বা সেটা যে কীভাবে কাজ করলে সেই সংকটটা একটু কমে, বা যেই শিক্ষার্থীগুলার সিট বেশি দরকার প্রয়োজন অনুসারে সেই সিট। আমরা জেনেছি আসলে নারীদেরকে সাইবার বুলিং সহ বিভিন্ন ধরনের স্লাট শেমিং, অনেক ধরনের আসলে সমস্যা আসলে নারীরা জর্জরিত। এই ব্যাপারে আপনি আসলে কি বলেন, আপনি এই ধরনের ফেস করেছেন কিনা, বা এটা নিয়ে আপনার? আমি নিজেও এই সমস্যা ফেস করেছি। সেক্ষেত্রে আমি প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছিলাম যে তাদের যে নিয়ম কানুনগুলো আছে সেইগুলোর আন্ডারে আমাদের যারা করতেছে এগুলো আইডেন্টিফাই করে তাদের শাস্তির আওতায় আনতে। আর যে অন্যান্য প্যানেলগুলো যাদের যাদের সাপোর্টাররা আমাদের স্ল্যাট শেমিং বা এই বুলিংগুলো করতেছে, তাদের নিকট আমার আহ্বান থাকবে যে আপনারা আপনাদের ফলোয়ারদের সামলান, তারা যাতে আমাদের এই নারীদের পরিবেশটা নষ্ট না করে। ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম যে একজন নারী প্রার্থীর কথা শুনছিলাম। তো আসলে এই ছিল আসলে ডাকসু নির্বাচনের সর্বশেষ আজকের এই পরিস্থিতি। ধন্যবাদ সাহিলি। গালিব, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ঢাকা অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি আপত্তির শুনানি করছে নির্বাচন কমিশন। এ অঞ্চলের 27টি আসনের 3 শতাধিক দাবি আপত্তি আবেদন রয়েছে। এর মধ্যে পক্ষে বিপক্ষে অনেক আবেদনই একই ধরনের, সেক্ষেত্রে তাদের পক্ষে একজন কথা বলতে পারবে। সকালে নির্বাচন কমিশনের এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন সহ 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত রয়েছেন। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানির সময়ে দাবি আপত্তিকারী বা আবেদনকারীর কৌশলী নির্ধারণ স্থানে দাঁড়িয়ে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী টেকনিক্যাল মোড় অবরোধ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। তবে 1 ঘন্টা পর আলটিমেটাম দিয়ে ক্যাম্পাসে ফিরেছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পুলিশের অনুরোধে সড়ক অবরোধ প্রত্যাহার করে এই মুহূর্তে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষার্থীরা। বেলা 11টা নাগাদ আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দেখা দেয় দীর্ঘ যানজট। শিক্ষার্থীরা বলছেন, স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত না হওয়াতে শিক্ষা কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে। কোনো ফল না পেয়ে সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন তারা। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে সুভাট্টা খাল পুনর্খনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় খাল দখলকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই এলাকায় ভূমিদস্যুদের সংখ্যাই বেশি, সবাই মিলে প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন, খালের পাড় যেন দখল না হয় সেজন্যই ঢালাই করে দেওয়া হবে। খালের পানি যাতে কোনো রকমে দূষিত না হয় সেজন্য সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে, সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে। কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্ব আরোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারেকশন সার্ভিস অ্যাক্ট 2025-এর খসড়া চূড়ান্ত করার পর এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এই কথা জানান। এ সময় তিনি জানান, তীব্র জনবল সংকটের সমস্যা কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকার কর্তৃক নতুন জনবলের অনুমোদন প্রদান করা হয়েছে এবং আরও 1,500 জনবলের চাহিদা প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নারায়ণগঞ্জে বন্দীদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 5টা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি, 6টা, এবং 2টো কারাগার চালু হয়েছে। আপনারা জানেন, কেরানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট 2, এবং বাকি আরো 4টা কারাগার খুব শীঘ্রই আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন, আমরা চালু করব। 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে, 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে এ মামলায় 24 জন সাক্ষ্য দিয়েছেন। গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এর আগে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, 5 বিশিষ্ট নাগরিক ও 1 ব্যক্তির করা 4টি পৃথক আবেদনের উপর আপিল বিভাগের পরবর্তী শুনানি আগামীকাল। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে সকালে এই শুনানি শুরু হয়। এর আগে গত 21 আগস্ট 4টি রিভিউ আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ আজকের দিনকে শুনানির জন্য নির্ধারণ করে। ওই দিন আবেদনকারীদের পক্ষে বিষয়টি আদালতে উত্থাপন করা হলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির দিন ঘোষণা করেন। আদালতে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষে বিষয়টি উপস্থাপন করেন আইনজীবী শিশির মনির। দেশের চাল উৎপাদনের অন্যতম বৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরের রাস্তার বেহাল দশা।
এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শত ট্রাক চাল রাজধানী সহ সারা দেশে সরবরাহ হয়ে থাকে। মোকামে যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হয় দুর্ভোগে মিলার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তাটি মেরামতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। বৃহত্তম চাউলের মোকাম কুষ্টিয়া খাজানগরের রাস্তা যেন মরণফাট। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অতিবৃষ্টি হলেই সড়কে জমে থাকে পানি। চলাচল করতে বিপাকে পড়তে হচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষদের। চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারাও। এছাড়া প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টের গাড়ি আসে, আমরা খুব বিপদে পড়ি, অ্যাক্সেল ভেঙে যায়, চলাচল খুবই কষ্ট, কর্তৃপক্ষের কোনো নজর নেই। এখানে সবসময় যানজট সৃষ্টি করে রাখে এইসব ধানের চাতালের মিলগুলো। অটোগুলো উল্টাই যাইতেছে, সিএনজি চলতেছে, প্রচন্ড কষ্ট হইতেছে আমাদের যাতায়াতের। যেখানে আমাদের আধা ঘন্টা পথ 1 ঘন্টা 2 ঘন্টা ওভার হয়ে যাইতেছে। ব্যবসায়ীরা জানান প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছেন খাজানগরের ব্যবসায়ীরা, কিন্তু বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ রাস্তাটি মেরামতে কোনো উদ্যোগ নেয়নি। ব্যবসার তো ব্যাপক প্রভাব পড়ছে, এখানে কোনো গাড়ি আসতে চাচ্ছে না, পরিবহনের যারা ট্রাক তারা লোড দিলে এখানে গাড়ির দুর্ঘটনা ঘটতেছে এবং এই অঞ্চলের ব্যবসায়ীদের তো দুর্যোগের শেষ নাই। 10 চাকার গাড়িগুলো যাচ্ছে, মনে হচ্ছে ওখানে ভেঙে চুরে পড়ে যাচ্ছে। এতে আমাদের যারা ট্রাক শিল্প মালিকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। এখন বর্তমান যে অবস্থা হয়েছে, খানাখন্দে ভেঙে চুরে মানে পানি জমে ক্যানালের মতো হয়ে গেছে, যার কারণে বাইরের থেকে ধানের গাড়ি এবং চাউলের গাড়ি আসতে খুবই কষ্ট হচ্ছে। রাস্তাটির দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমাদের পরবর্তীতে পরিকল্পনা আছে এই রাস্তাটি 4 লেন সহ পরাদাহ পর্যন্ত 4 লেন সহ এটা 10.3 তে উন্নীত করার পরিকল্পনা আছে। ডিজাইন পাওয়া গেছে, আমরা ডিপিপি প্রণয়ন করে এটা 4 লেন বাস্তবায়ন করা হবে। চালের মোকামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কুষ্টিয়ার বিশাল এই অর্থনৈতিক বলয়। সেই বলয়ের প্রাণরেখা রাস্তাটি যদি এভাবে ভেঙে পড়ে তবে ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল। তাই দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। ইলিয়াস মাতবর, মাই টিভি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে রাতের আধারে দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে। এদিকে হঠাৎ করে একাধিক কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক, ক্ষোভ। আর পুলিশ বলছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রতিনিধি আনিসুর রহমান লিটনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা কবর ভেঙে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন মৃত ব্যক্তিদের স্বজনেরাও। স্থানীয়রা জানান প্রতি সপ্তাহের ন্যায় শুক্রবার সকালে ফজর নামাজ শেষ করে স্থানীয় মুসল্লিরা কবর জিয়ারত করার জন্য এক কবরস্থানে যায়। গিয়ে দেখা যায় একসাথে 7টি কবর খোঁড়া এবং পলিথিনের বাঁশ এলোমেলো। এরপর বিষয়টি জানাজানি হলে গ্রাম জুড়ে নেমে আসে শোক আর ক্ষোভ। প্রতি শুক্রবার না আজকেও কবর জিয়ারত করার জন্য গেছি, দেখি যে এই কবরগুলি খোদা রয়েছে আমার বাবার কবর সহকারে। তখনই মনে কষ্ট লাগলে যে মরেও হয়তো শান্তি নাই, এমন একটা যুগ আছে। ভিতরে গেছি, যা কবরের পাশ দিয়ে ঘুরে দিয়ে মাটি আগলা মাটি দেওয়ার পরে আমি প্রত্যেকটা কবর ঘুরে দেখছি। দেওয়ার পরে একটা দেখছি কাটা, মানে আমি কোনে দেখছি 5টা ওই সময়। দীর্ঘদিন ধরে এই কবরস্থানে স্বজনদের কবর দিয়ে আসছিল এলাকাবাসী। হঠাৎ এমন চুরির ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা দেখলাম যে কবরস্থানের কাগজ বা বাঁশ উঠাইয়া কঙ্কাল নিয়ে গেছে। কঙ্কাল যারা চুরি করছে, এখান থেকে যারা নিচ্ছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন আল্লাহ দান করেন। যারা এই কাজটা করছে আর কি, তাদের জন্য আমরা হেদায়েত কামনা করি। আর যদি কপালে ভাগ্যে হেদায়েত না থাকে, আল্লাহ যেন কঠিন একটা শাস্তির দ্বারা যেন এটার জন্য অবসান করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি এবং তারা নির্দেশনা দিয়েছে এটা অনুসন্ধানপূর্বক যারাই জড়িত থাকতো তাদের অনুসন্ধান করে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধর্মীয় ও সামাজিকভাবে স্পর্শকাতর এই ঘটনায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়া। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদ শেষ করব প্রাচীন এক তেঁতুল গাছের খবর দিয়ে।
চাঁপাইনবাবগঞ্জের নাচলে ইতিহাসের সাক্ষী হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন তেঁতুল গাছ। কেউ বলেন 700 বছর, আবার কেউ বলেন প্রায় 800 বছর বয়স এ তেঁতুল গাছটির। তবে কৃষি বিভাগ বলছে 500 বছর বয়স তেঁতুল গাছটির। আর তেঁতুল জাতের বিবেচনায় দাবি করা যেতে পারে এটি দেশের প্রাচীন তেঁতুল গাছ। প্রতিনিধি মোহাম্মদ তারেক আজিজের পাঠানো তথ্যচিত্রে শিমুল খানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে 23 কিলোমিটার দূরে নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের বরন্দভূমির মাঝে এক সময়ের জমিদার এলাকা সুরলা গ্রামের মাথা সোজা করে দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি। প্রায় 30 বছর আগে ঝড়ে বড় ডালটি ভেঙে পড়লেও মাথা নোয়ায়নি গাছটি। আগের জমিদার এলাকা সুরলার আদিবাসীদের নির্যাতন, অত্যাচার আর দরিদ্রতার আঘাতে মাথা নুয়ে গেলেও আজও তারা তেঁতুল গাছটি নিয়ে গর্ব করে। শত শত মানুষের গর্ব এই তেঁতুল গাছটি এলাকায় দেবস্থান হিসেবেও পরিচিত। প্রাচীন তো, এবং এর ডালগালা ছিল, সে ডালগালা কিসের নাই, মানে অর্ধেক এখন আছে, অর্ধেক কাল কোনো ঝড়ে ভেঙে পড়ে গেছে। বন বিভাগের জন্য লোকজন এসছেন এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলেছেন যে এটা 500-র উপর, 500 বছর কিন্তু এই গাছের বয়স। আর রক্ষণের জন্য সরকারের ভূমিকা নিলে আমরা উপকৃত হবো, আমার এলাকার লোকজন বা আমার প্রজন্ম এটা ধরে রাখতে পারবো স্মৃতিটা। এলাকার প্রবীণ আদিবাসীরা জানান, জমিদার কুঞ্জুমোহন মৈত্রের কাচারি ও খামার বাড়ি ছিল এখানে। আর তেঁতুল গাছের নিচে ছিল বিরাট কালী মন্দির। আদিবাসীরা আসতেন পূজা অর্চনা করতে। এখন গাছের পাশেই একটি ছোট মন্দির করে সেখানেই কালী পূজা করেন স্থানীয় আদিবাসীরা। এত মোটা তেঁতুল গাছ বোধহয় বাংলাদেশের এটাই বোধহয় প্রথম। ডাল আনতে পারতো না, একটা পাতা এনে পড়াতে পারতো না। এইটা হচ্ছে দেবস্থানের মাটি এবং এই তেঁতুল গাছটি কালী মন্দিরেই অবস্থিত। বহুদিন থেকে গাছটা দেখছি, আমরা ছোট থেকে দেখছি এরকমই আছে গাছ। গাছের বয়স তো আমরা বলতে পারি না, আমার বাবারাও বলতে পারে না, এই অবস্থায় দেখেছি। তেঁতুল গাছটির রক্ষণাবেক্ষণের পূর্বে জেলা প্রশাসক কর্তৃক উদ্যোগ গ্রহণ করেও তা রক্ষা করতে পারেননি। তবে আবারও নতুন করে উদ্যোগ গ্রহণ ও রক্ষণাবেক্ষণ এর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসন থেকে ইতোপূর্বে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর সেইভাবে তার ধারাবাহিকতা রক্ষা হয় নাই। আমরা এই তেঁতুল গাছটির যেন তা পরিচর্যা করতে পারি, দর্শনার্থীদের জন্য যেন আরো সুন্দরভাবে আমরা এটা উন্মুক্ত রাখতে পারি, সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক।